তাহলে আজকে আমরা আলোচনা করব সম্মিলিত জাতিপুঞ্জ সম্পর্কে। সম্মিলিত জাতিপুঞ্জ মানে তোমরা জানো ইউএনও, অর্থাৎ ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। ইউএনও, এই ইউএনও গঠন কিভাবে হয়েছিল, এই গঠনের উদ্দেশ্য কি ছিল, এই গঠনের পিছনে কাদের ভূমিকা ছিল, এদের ইউনিটগুলো কি কি আছে, এদের কাজগুলো কি, কেনই বা এটা গঠন হলো, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা এই পাশে আলোচনা। তাহলে প্রথমে যেটা দেখো, সম্মিলিত জাতিপুঞ্জ। সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউএনও, এই জাতিপুঞ্জ সনদ আর তার গঠনতন্ত্র। তো আমরা একটা জিনিস দেখি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেটা শুরু হয়েছিল নাকি 1939 খ্রিস্টাব্দ থেকে, আর শেষ হয়েছিল 1945 খ্রিস্টাব্দ। এই যে সময়কাল, এই সময়কালে আমরা একটা জিনিস দেখতে পাই যে এই সম্মিলিত জাতিপুঞ্জটা এর পরবর্তীতে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তৈরি করা হয়েছিল। আমরা জানি যে প্রথম বিশ্বযুদ্ধের পরেও একটা সংগঠন তৈরি করা হয়েছিল, যে সংগঠনটার নাম ছিল জাতিসংঘ বা লিগ অফ নেশন। লিগ অফ নেশন যে আছে বা জাতিসংঘ, এটা তৈরির পিছনে উদ্দেশ্য কি ছিল, যে আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা করা। ঠিক আছে, প্রথম বিশ্বযুদ্ধের ফলে যে সমস্ত হত্যালীলা ধ্বংসকাণ্ড হয়েছে, তার থেকে পৃথিবীকে শান্তি, মানে পৃথিবীতে শান্তি স্থাপন করা, বিশ্বের একটা নিরাপত্তা স্থাপন, এই উদ্দেশ্যেই লিগ অফ নেশনটা তৈরি হয়েছে বা জাতিসংঘ তৈরি হয়েছে। কিন্তু আদতেও আমরা দেখতে পাচ্ছি যে 1938 খ্রিস্টাব্দের মধ্যেই, ঠিক আছে, এই 1938 খ্রিস্টাব্দের মধ্যেই কিন্তু এই লিগ অফ নেশনটা কিন্তু আস্তে 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 ক্ষমতা হারাতে থাকে এবং তারপরে সেটা বিলুপ্ত হয়ে যায়। তাহলে এটা 1938-এ বিলুপ্ত হয়। তো এরই ফলশ্রুতি হিসেবেই এই বিলুপ্ত হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি 1939 খ্রিস্টাব্দে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়। এবার আবার ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে সূচনাটা হচ্ছে, তাহলে কি হবে, ওই একই জিনিস, আবার সেই ভয়াবহতা, ধ্বংসলীলা, এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। তবে সেটা একটা ব্যাপার কি, যে প্রথম বিশ্বযুদ্ধে যে পরিমাণ ধ্বংসলীলা হয়েছিল, এখন কিন্তু তার থেকে অনেক গুণ বেশি ধ্বংসলীলা হলো। তাহলে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীতে আবার একটা শান্তি স্থাপনের জন্য একটা আন্তর্জাতিক মানের একটা সংগঠন প্রয়োজন পড়ে। তো সেই প্রেক্ষাপটের উপর দাঁড়িয়েই আমরা দেখতে পাচ্ছি কিন্তু যে একটা নতুন আন্তর্জাতিক প্রতিষ্ঠান তৈরি হচ্ছে, যার নাম সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। তাহলে কি, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, এই অর্গানাইজেশনটা হচ্ছে ইউএনও নামে পরিচিত। এই যে সংগঠনটা, এই সংগঠনটা উদ্যোগের ক্ষেত্রে কারা কারা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, তাদের মধ্যে আমরা তিনটা শক্তির নাম আমরা জানি। কি, এক হচ্ছে ইংল্যান্ড, দুই হচ্ছে আমেরিকা, আর তিন হচ্ছে সোভিয়েত রাশিয়া। তাহলে এইরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি কিন্তু যে গঠন হয়েছে। চলে আসি, এরই ফলশ্রুতি দেখো, এই ইউএনও তিনটা দেশ, ইংল্যান্ড একটা, আমেরিকা একটা, আর একটা হচ্ছে সোভিয়েত রাশিয়া। তো এই হচ্ছে তিনটা দেশের প্রচেষ্টায়, মিলিত প্রচেষ্টায় কিন্তু এটা শুরু হয়েছে। ঠিক আছে, এবার আমরা আলোচনা করব এই সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা সম্পর্কে। এখানে একটা বিষয় আমরা দেখব যে এই সম্মিলিত জাতিপুঞ্জের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির পর জাতিপুঞ্জ প্রতিষ্ঠা হয়েছিল কবে, 24শে অক্টোবর। ডেট গুলা মনে রাখতে হবে, 1945। তাহলে জাতিপুঞ্জ প্রতিষ্ঠা হচ্ছে কবে, নাকি 24শে অক্টোবর 1945। এই 24শে অক্টোবর 1945 খ্রিস্টাব্দের কিন্তু এর আগেই উদ্যোগটা কিন্তু শুরু। এবার আগে যদি বলা হয়, এটা তো প্রতিষ্ঠা হচ্ছে এই টাইমে 24শে অক্টোবর 1945, কিন্তু এর প্রিপেয়ারিং যে সময় সেটা অনেক আগে থেকে, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন ছিল সেই সময় থেকে এটা তৈরি করার মতো একটা প্ল্যানিং চলছিল। তার প্রথম আমরা দেখতে পাই 1941 খ্রিস্টাব্দে। 1941 খ্রিস্টাব্দের জুন মাসে ইংল্যান্ড, কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকা, এদের প্রতিনিধিরা মিলে সমাবেত হয়েছিল কোথায়, নাকি লন্ডনে। লন্ডনে একটা প্রতিনিধি দল নিয়ে সমাবেত হয়েছিল। এখানে ঘোষণা করা হয় যে বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্য একটা আন্তর্জাতিক সংস্থা গঠন করা হবে। এটাই হচ্ছে লন্ডন ঘোষণাপত্র নামে দেখা গেল। তাহলে এই লন্ডন ঘোষণাপত্র তাহলে কি দাঁড়াচ্ছে, যে এই লন্ডন ঘোষণাপত্র,
লন্ডন ঘোষণাপত্র কি তাহলে 1941 খ্রিস্টাব্দে জুন মাসে ইংল্যান্ডে এটা হয়েছিল। এখানে কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এরা প্রতিনিধি দল লন্ডনে উপস্থিত হয়ে এই বিশ্ব শান্তির জন্য একটা ঘোষণাপত্র পেশ করছে, সেটাই হচ্ছে লন্ডন ঘোষণাপত্র নামে পরিচিত। তাহলে এটা একটা পদক্ষেপ। চলে আসি এর 2 নম্বর পদক্ষেপ কি করেছে। ঠিক একই বছর অর্থাৎ 1941 খ্রিস্টাব্দের 9 আগস্ট, এটা কি গেল জুন মাস, এটা হচ্ছে আগস্ট মাস, জুলাই আগস্ট, 2 মাস পর অর্থাৎ 9 আগস্ট মার্কিন প্রেসিডেন্ট, তার নাম কি ছিল রুজভেল্ট, আর একজন কি ব্রিটিশ প্রধানমন্ত্রী, তার নাম কি ছিল উইনস্টন চার্চিল। তাহলে এই দুজনের গল্প কি দাঁড়াচ্ছে, যে মার্কিন প্রেসিডেন্ট ছিল রুজভেল্ট, ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিল উইনস্টন চার্চিল, এরা দুজন মিলে কোথায়, আটলান্টিক মহাসাগর অর্থাৎ উত্তর আটলান্টিক যে মহাসাগর, এই উত্তর আটলান্টিক মহাসাগরে কিন্তু একটা জাহাজ ছিল, তার নাম হচ্ছে প্রিন্স অফ ওয়েলস। এই প্রিন্স অফ ওয়েলস নামক যে জাহাজ, এই জাহাজে গোপনে একটা তারা বৈঠক করেছিল। গেল এই গোপনে বৈঠক করে কি স্থির করা হয়, যে যুদ্ধে শেষ হওয়ার পর শান্তি, বিশ্ব শান্তি এবং জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকার সম্পর্কে একটা ঘোষণাপত্র প্রকাশ করে। এই ঘোষণাপত্রই কিন্তু আটলান্টিক সনদ নামে পরিচিত। তাহলে এই হচ্ছে আটলান্টিক সনদ। তাহলে সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠার পূর্বে যে প্রসেসিং পিরিয়ড, সেই পিরিয়ডে কি দেখা যাচ্ছে, 1941-এ প্রথমে লন্ডন ঘোষণাপত্র হচ্ছে জুন মাসে, তারপরে 9 আগস্ট আটলান্টিক সনদ, প্রিন্স অফ ওয়েলস নামক জাহাজে কিন্তু এই আটলান্টিক সনদ কিন্তু হয়েছে কাদের মধ্যে, নাকি মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট আর ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের মধ্যে। তাহলে এই দুটো ঘটনা গেল। তারপরে আমরা দেখবো আবার কি 3 নম্বর আর একটা ঘটনা কি, সেটা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে দীর্ঘদিন আলোচনার পর শেষ পর্যন্ত 1945 খ্রিস্টাব্দে 25শে এপ্রিল থেকে 26শে জুন পর্যন্ত একটা সম্মেলন বা অধিবেশন হচ্ছে। তাহলে কোথায় সেটা, আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে। তাহলে আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে একটা সম্মেলন বা অধিবেশন বসেছে কবে থেকে, 1945 খ্রিস্টাব্দের 25শে এপ্রিল থেকে 26শে জুন পর্যন্ত, এপ্রিল, মে, জুন, এই সময়কালে আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে একটা অধিবেশন বসলো। সেখানে বিশ্বের 50টা দেশের সম্মিলিত প্রতিনিধিবর্গ, তারা একটা এই জাতিপুঞ্জের উদ্দেশ্য কি, নীতি কি, তার গণতান্ত্রিক অবস্থা কেমন হবে, এই সমস্ত নিয়ে বিশদ একটা আলোচনা করা হলো। সেটাই হচ্ছে একটা সনদ তৈরি করা হলো এই সমস্ত বিষয়ে। তো এখানটাতেই দেখা যাচ্ছে যে 26শে জুন 51টি রাষ্ট্র সম্মিলিত জাতিপুঞ্জের সনদে প্রথম স্বাক্ষর করেছে। তাহলে এট ফার্স্ট কারা, কতগুলো দেশ স্বাক্ষর করেছে, তাহলে সেটা কিন্তু 51টা দেশ স্বাক্ষর করেছে। কবে সেটা, 26শে জুন। তো 1945 খ্রিস্টাব্দে 24শে অক্টোবর থেকে এই সনদ আনুষ্ঠানিকভাবে কার্যকরী। তাহলে সাইনটা করলো কবে, সাইন করেছে জুন মাসে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 4 মাস পর দেখা যাচ্ছে এটা কার্যকরী হচ্ছে। অর্থাৎ এই দিনটিকেই সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা দিবস হিসাবে ধরা হয়। তাহলে প্রতিষ্ঠা দিবস যদি বলা হয় তাহলে কি হবে, সম্মিলিত জাতিপুঞ্জের, সেটা হচ্ছে 24শে অক্টোবর 1945। তো এই 24শে অক্টোবর এই যে ডেট, এই ডেটটাই কিন্তু প্রতিষ্ঠা দিবস হিসাবে কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জের ধরা হয়। তাহলে এরকম 3টা ঘটনা, প্রথমে লন্ডন ঘোষণাপত্র, তারপর আটলান্টিক সনদ, আর তারপরে কিন্তু সান ফ্রান্সিসকোতে একটা অধিবেশন। এইরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি শেষ পর্যন্ত 24শে অক্টোবর থেকে এই সম্মিলিত জাতিপুঞ্জ কার্যকর হচ্ছে। তোমরা এখানে এই ছবিটা দেখতে পাচ্ছ যে এইটা হচ্ছে তার লোগো, ঠিক আছে, এটা হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের লোগো বা প্রতীক। নেক্সট চলে আসি, এই যে সম্মিলিত জাতিপুঞ্জ তৈরি করা হলো তার উদ্দেশ্যটা কি ছিল, কেন, প্রত্যেকটা জিনিসের সব ঘটনার কারণ থাকে, তো এই ঘটনার কারণ কি আছে সেটাও আমাদের জানার দরকার, তাই তো। তাহলে এখানটাতে দেখা যাচ্ছে কি সম্মিলিত জাতিপুঞ্জের এই ঘটনার কারণটা কি আছে। এই কারণের মধ্যে বলা হচ্ছে যে 1 নাম্বার, আন্তর্জাতিক নিরাপত্তা, শান্তি রক্ষা, পৃথিবীতে যেন আর যুদ্ধের মতো অবস্থার সম্ভাবনা না হয় তার একটা ব্যাপার স্থির করবে। 2 নাম্বার, সমস্ত জাতির আত্মনিয়ন্ত্রণ এবং সমান অধিকার মেনে নেওয়ার ব্যবস্থা করা হবে। আর 3 নাম্বার, পৃথিবীর বিভিন্ন অংশের মানব জাতির অর্থনৈতিক, সামাজিক, বৈজ্ঞানিক এবং পৃষ্ঠমূলক সমস্ত সমস্যার সমাধান করা হবে।
বা করার জন্য চেষ্টা করা হবে আন্তর্জাতিকভাবে। আর 4 নাম্বার, এই সব উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য যে সমস্ত দেশ উদ্যোগ গ্রহণ করবে জাতিপুঞ্জ সেগুলির মধ্যে সমন্বয় সাধন করবে। তো এই হচ্ছে আমাদের কয়েকটা কিন্তু জিনিস আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যে দেখা যাচ্ছে এই যে সম্মিলিত জাতিপুঞ্জের ধারা কতগুলো ছিল, টোটাল 111টা কিন্তু ধারা ছিল। ঠিক আছে, এর মুখবন্ধ এবং প্রথম এবং দ্বিতীয় ধারায় জাতিপুঞ্জের আদর্শ লক্ষ্য সম্পর্কে বর্ণনা করা আছে। তাহলে যদি বলা হয় সম্মিলিত জাতিপুঞ্জের যে লক্ষ্য কি, তার আদর্শ কি, সেটা কোথা থেকে জানা যায়, তাহলে সম্মিলিত জাতিপুঞ্জের আদর্শ সম্পর্কে জানা যাবে প্রথম 1 নম্বর ধারা, আর লক্ষ্য সম্পর্কে জানা যাবে 2 নম্বর ধারা। ঠিক আছে, তো এরকম একটা গেল। এই সনদের 1 নম্বর ধারায় 4টা মৌলিক উদ্দেশ্যের কথা বলা আছে, যে সম্মিলিত জাতিপুঞ্জের মৌলিক উদ্দেশ্যটা কোথায় আছে বা কয় নাম্বার ধারা আছে, সেটা হচ্ছে 1 নম্বর ধারাতে কিন্তু এই মৌলিক উদ্দেশ্যের কথা কিন্তু বর্ণনা করা আছে। গেল, তাহলে এখানে আমরা যেটা বলেছি কি, শান্তিপূর্ণ আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা বিধান, যুদ্ধের সমস্ত সম্ভাবনা দূর করা। 2 নম্বর উদ্দেশ্য হচ্ছে সমস্ত জাতির আত্মনিয়ন্ত্রণ, সমান অধিকার। 3 নম্বর, পৃথিবীর মানব জাতির অর্থনৈতিক, সামাজিক, বৈজ্ঞানিক, কৃষিমূলক সমস্যার সমাধান। 4 নম্বর, এই সমস্ত যারা এই কাজগুলোর জন্য এগিয়ে আসবে যে দেশগুলো, তাদেরকে বিভিন্নভাবে সাহায্য করা হবে। তো এই হলো জাতিপুঞ্জের উদ্দেশ্য। এই উদ্দেশ্যগুলো পালন করার জন্য কোন কোন নীতি তারা অ্যাপ্লাই করবে বা অবলম্বন করবে, সেটা হচ্ছে দেখো জাতিপুঞ্জের সনদে 2 নং ধারা, ওটা গেল 1 নম্বর ধারা সম্পর্কে আলোচনা, বা 2 নং ধারা, এখানে 7টা মৌলিক নীতির উল্লেখ আছে। তাহলে কটা নীতি, টোটাল 7টা। 7টা মৌলিক নীতির উল্লেখ আছে। এই নীতিগুলির মধ্যে কি আছে, 1 নম্বর, ক্ষুদ্র বৃহৎ সমস্ত সদস্য রাষ্ট্রের সার্বভৌম মর্যাদা থাকবে। 2 নম্বর, সমস্ত সদস্য রাষ্ট্র যারা আছে তারা সনদ অনুযায়ী তাদেরকে দায়িত্বগুলির নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে, যে যাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে তা সে সেই দায়িত্ব পালন করবে। 3 নম্বর, শান্তিপূর্ণ উপায়ে আন্তর্জাতিক যে বিরোধ তার মীমাংসা করবে। 4 নম্বর বলা হচ্ছে রাষ্ট্রের সংহতি বা স্বাধীনতা বিপন্ন হয় যে কাজে, সেই কাজগুলো তারা করবে না, আর বল প্রয়োগও করবে না। ঠিক আছে, অন্য রাষ্ট্রকে কোনো বল প্রয়োগ করবে না। 5 নম্বর, সনদ অনুযায়ী সমস্ত রাষ্ট্রই জাতিপুঞ্জকে বিভিন্ন ব্যাপারে সাহায্য করবে, আর জাতিপুঞ্জ যে রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে তাকেও সাহায্য করতে তারা বিরত থাকবে। যদি জাতিপুঞ্জ কোনো রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তাহলে সে তাকে যেন কেউ না করে, তার একটা ব্যবস্থা। 6 নম্বর কি বলা হচ্ছে, যে আন্তর্জাতিক শান্তির স্বার্থে জাতিপুঞ্জের সদস্য নয়। এই আন্তর্জাতিক শান্তির স্বার্থে জাতিপুঞ্জের সদস্য নয় এরকম যে রাষ্ট্রগুলো আছে, তাদেরকেও কিন্তু বিভিন্নভাবে হেল্প করে এগিয়ে নিয়ে যাওয়া হবে। তার মানে এমন একটা কোনো দেশ যারা জাতিপুঞ্জের সদস্য করেনি, কিন্তু তারা আন্তর্জাতিক শান্তির স্বার্থেই কাজ করতে চাইছে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু ওই সমস্ত বহির্ভূত ওই দেশগুলোকেও কিন্তু জাতিপুঞ্জ সাহায্য করবে। আর লাস্ট 7 নম্বর কি বলা হচ্ছে, জাতিপুঞ্জ কোনো দেশের আভ্যন্তরীণ ব্যাপারে কিন্তু হস্তক্ষেপ করবে না। এই হচ্ছে ব্যাপার, যে কোনো দেশের আভ্যন্তরীণ ব্যাপারে জাতিপুঞ্জ হস্তক্ষেপ করবে না। তো এই কয়েকটা ছিল হচ্ছে জাতিপুঞ্জের নীতি। এই নীতিগুলো কিন্তু পালন করতে হবে। তাহলে গেল নীতি, আর এখানে উদ্দেশ্যের মধ্যে এখানে আমরা 4টা পাই। ঠিক আছে, চলে আসি এবার সদস্য সম্পর্কে। এই জাতিপুঞ্জের যে সদস্য, তাদের গল্প কি আছে দেখো, যে এখানে বিষয় আছে 51টি দেশ জাতিপুঞ্জ সনদে প্রথম স্বাক্ষর করেছে। কি বলা হয়, প্রথম স্বাক্ষর করেছিল কতগুলো দেশ, তাহলে হবে সেটা 51টা দেশ। গেল, এই 51টা দেশকে কি বলা হয়, নাকি সনদ সদস্য বলা হয়। এই সনদ সদস্য ছাড়াও পরবর্তীতে আরো কয়েকটা দেশ এখানে অংশগ্রহণ করেছিল। যাই হোক, তো জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে অর্থাৎ সিকিউরিটি কাউন্সিলের সুপারিশ ক্রমে সাধারণ সভা অর্থাৎ জেনারেল অ্যাসেম্বলি, কি সাধারণ সভা, সিকিউরিটি কাউন্সিল একটা আর সাধারণ সভা একটা, যাই হোক, জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের সুপারিশ ক্রমে সাধারণ সভা 2/3 ভোটে সমর্থিত হলে যে কোনো রাষ্ট্রকে এই সংস্থার সদস্যপদ দেওয়া যায়। বলা হচ্ছে যে যদি কোনো নতুন দেশ এই জাতিপুঞ্জের সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য হতে চায়, তাহলে কিভাবে এন্ট্রি করবে, তাহলে বলছে যে নিরাপত্তা যে পরিষদ আছে, সেই নিরাপত্তা পরিষদের সুপারিশ ক্রমে নিরাপত্তা পরিষদকে আগে যে ওই দেশটা জানাবে, এবার নিরাপত্তা পরিষদ সাধারণ সভার কাছে সুপারিশ করবে, বা সাধারণ সভার যে অ্যাসেম্বলি, সেখানে ভোট হবে, সেই ভোটের 3/2 সদস্য কিন্তু তাতে সমর্থন করতে হবে সেই দেশকে, তাহলে সেই দেশ এই জাতিপুঞ্জের সদস্য হতে পারবে। এইভাবে একটা করা যেতে পারে। এছাড়া সদস্য প্রার্থী
সব রাষ্ট্রকে শান্তিপ্রিয় হতে হবে। যে সমস্ত আহ, রাষ্ট্র অ্যাপ্লাই করবে তাদেরকে শান্তিপ্রিয় দেশ কিন্তু হতে হবে। যে অশান্তি করেছে, দাঙ্গা হাঙ্গামা করেছে, এই জাতীয় যদি কোনো দেশ থাকে তাহলে কিন্তু সেইখানে তাদেরকে নেওয়া হবে না। গেল। আর সনদের উল্লেখিত সমস্ত নীতি মেনে চলতে হবে, সমস্ত দায়িত্ব পালনে সম্মত হতে হবে। সনদের যে নিয়ম কানুন সেটা মেনে চলতে হবে, তাহলেই আগে এন্ট্রি করানো হবে। তো এরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি জাতিপুঞ্জের সনদ খারিজের বন্দোবস্ত আছে। আবার এখানে আবার দেখা যাচ্ছে কি যে যেরকম 2/3 লোককে নিয়ে এরা বন্দোবস্ত করেছে, তো ঠিক একই রকম ভাবে কিন্তু এখান থেকে বের করে দেওয়ারও ব্যবস্থা আছে। ঠিক আছে। এখানে দেখো খারিজের বন্দোবস্তও আছে। খারিজের বন্দোবস্ত মানে যে এমন কোন দেশ যে জাতিপুঞ্জের সদস্য আছে কিন্তু সে নিয়ম কানুন কোনো কিছু মানছে না বা টেররিস্ট অ্যাক্টিভিটির সাথে যুক্ত আছে, তাহলে তাকে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে সেখান থেকে কিন্তু বের করে দেওয়ার ব্যবস্থাও আছে। ঠিক আছে। তো সেক্ষেত্রেও প্রসেস সেম। ওই 2/3 যে সবার এদের সমর্থনে কিন্তু সেটা বের করে দেওয়া যেতে পারে বা বাতিল করা যেতে। তারপর কি বলছে যে সম্মিলিত জাতিপুঞ্জের সংগঠন, এই যে আমরা আলোচনা করছি তার সংগঠন, এর প্রধান 6টা সংস্থা আছে। এর মধ্যে 7 নং ধারাতে এর উল্লেখ আছে। ঠিক আছে, 1 2 তে পড়লাম, এবার 7 নং ধারাতে এই সম্মিলিত জাতিপুঞ্জের যে বিভিন্ন 6টি প্রধান সংস্থা তার উল্লেখ আছে। এর মধ্যে কি কি আছে? 1 সাধারণ সভা, 2 নিরাপত্তা পরিষদ, 3 অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, 4 উচি পরিষদ, 5 আন্তর্জাতিক বিচারালয় এবং 6 নম্বর দপ্তর। এদের মধ্যে যদি বলা হয় সব থেকে বেশি শক্তিশালী কে, তাহলে এদের মধ্যে সব থেকে শক্তিশালী হচ্ছে সাধারণ সভা। ঠিক আছে, সাধারণ সভা হচ্ছে সব থেকে বেশি শক্তিশালী। তো দেখো পরে এখানে আলোচনার মধ্যে কি আছে? সাধারণ সভা। সাধারণ সভা কি বলছে? সব সদস্যদের নিয়ে সাধারণ সভা গঠিত হয়। সাধারণ সভা কাকে নিয়ে গঠিত হয়? সমস্ত সদস্যদের নিয়ে সাধারণ সভা গঠিত হয়। কোথাকার? সম্মিলিত জাতিসংঘ। প্রত্যেকটি সদস্য রাষ্ট্রের কজন করে উপস্থিত থাকতে পারবে? সবাই 5 জন প্রতিনিধি উপস্থিত থাকতে পারবে। 5 জন প্রতিনিধি কি প্রয়োজনে আরো কিছু উপদেষ্টা এবং বিশেষজ্ঞ রাখা যেতে পারে। তবে ভোট কটা দিতে পারবে? ভোট মাত্র একটা দিতে পারবে। তুমি 5 জন সদস্য নিয়ে আসতে পারো, কিন্তু তোমাকে ভোট দেওয়ার অধিকার একটা দেশ একটা ভোট, এরকম ভাবে দেওয়া হবে। তো এই সভা হলো বিশ্বের স্বাধীন দেশগুলির আলোচনা সভা। বিশ্বের যতগুলো স্বাধীন দেশ আছে এই স্বাধীন দেশগুলির আলোচনা সভা। হ্যালো। তো এই যে সভা ছিল, এগুলোই বলা হচ্ছে এই সভায় আলোচিত বিষয়গুলির মাধ্যমে জনমত প্রতিফলিত হয় বা হতো। এরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি সেখানে বিভিন্ন বার্ষিক রিপোর্ট নিয়ে পর্যালোচনা হবে, বাজেট নিয়ে আলোচনা হবে, তা পাস করানোর ব্যবস্থা করা হবে, এই সমস্ত বিষয়। 1945 খ্রিস্টাব্দের 51টি রাষ্ট্র নিয়ে এটা গঠিত হয়েছিল। এর কাজ শুরু করলে বর্তমানে এর সংখ্যা কত? 191টি রাষ্ট্র। তাহলে ইউএনও যখন কাজ শুরু করে তখন তার সদস্য কজন ছিল? প্রথম 51। তো এখন বর্তমানে সেটা কত? 191। যেটা 2003 সালের মে মাস পর্যন্ত হিসাব অনুযায়ী। ঠিক আছে, 2003 সালের মে মাস অনুযায়ী হিসাব অনুযায়ী এটা হচ্ছে 191টি সদস্য রাষ্ট্র। তো এই হলো বর্তমান অবস্থা। এখানে বলা হচ্ছে দেখো নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদের মধ্যে টোটাল এখানে একটা হিসাব করা আছে যে এখানে 5টা হচ্ছে স্থায়ী সদস্য, 6টা অস্থায়ী সদস্য, টোটাল 11টা সদস্য। 1966 পর এটা একটু চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে 5টা স্থায়ী সদস্য, 10টা অস্থায়ী সদস্য, টোটাল হচ্ছে 15। এখানে সম্মিলিত জাতিপুঞ্জের আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদ, তার আগে সাধারণ সভা গেল সব থেকে শক্তিশালী, তারপর নিরাপত্তা পরিষদ। এটা কি বলছে? সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সংস্থা। 5টা স্থায়ী এবং 6টা অস্থায়ী সদস্য ছিল প্রথমে, তার পরবর্তীতে সেটা চেঞ্জ হয়েছে। কবে? 1866 খ্রিস্টাব্দে অস্থায়ী সদস্য সংখ্যা বৃদ্ধি হয় এবং 10টা করা হয়েছে। ঠিক আছে, 6টা থেকে 10টা হয়। এর ফলে সদস্য টোটাল সংখ্যা দাঁড়াচ্ছে 15টা। 5টা রাষ্ট্র স্থায়ী এবং 10টা রাষ্ট্র অস্থায়ী। গেল। এবার এখানে বলা হচ্ছে ভেটোর একটা গল্প আছে। ভেটো জিনিসটা কি? ভেটো হচ্ছে স্পেশাল পাওয়ার। ঠিক আছে, স্থায়ী সদস্যদের যে কেউ ভেটো দিয়ে যে কোনো প্রস্তাব বাতিল করে দিতে পারে। অর্থাৎ কোনো প্রস্তাব গ্রহণ করতে গেলে স্থায়ী সদস্যদের একমাত্র কিন্তু দেখা যাচ্ছে এ করা, এই স্থায়ী সদস্যদের নিরাপত্তা পরিষদের মূল কাজ আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা বিধান করা। আর আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে নিরাপত্তা পরিষদ যে কোনো বিষয় সম্পর্কে কিন্তু তদন্ত, সালিসি, বিচার এবং শাস্তি দান করতে কিন্তু পারবে। এই হলো কিন্তু এর একটা সিস্টেম।
তাহলে আমরা এর পরের অবস্থায় চলে যাচ্ছি। এরপরে কি আছে আলোচনা হবে অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ। এই অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ এটা আর একটা, এটাতে তেমন গুরুত্ব নেই। এর মধ্যে যেটা বিষয় আলোচনা আছে সেটা হলো যে সাধারণ সভার পরিচালনাধীনে এটা অবস্থিত অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ। এখানে 18 জন সদস্য নিয়ে এটা গঠিত হয়। এর সদস্যরা 3 বছরের জন্য নির্বাচিত হয়। কোথায়? এই সামাজিক এবং অর্থনৈতিক পরিষদে প্রতি 3 বছর অন্তর অন্তর 1/3 সদস্যপদ ত্যাগ করা হয়। 1/3 মানে 90 জন থাকলে তার মধ্যে থেকে 30 জন বাদ হবে, 30 জন নতুন আসবে। আবার তারপরে পরের 30 জন যাবে, আবার 30 জন যুক্ত হবে, এরকম প্রতি বছর এরকম চেঞ্জ হয়। যাই হোক, বর্তমানে এই সদস্য সংখ্যা 54টা। গেল। এই পরিষদের কাজ কি, অর্থাৎ অর্থনৈতিক এবং সামাজিক যে পরিষদ এর কাজটা কি? নির্দিষ্ট তো কাজ আছে কিছু। এই কাজের মধ্যে বলছে বিশ্বের সব রাষ্ট্রের যে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা, স্বাস্থ্য এই সম্পর্ক বিষয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করবে, করে তার সুপারিশ সহ সাধারণ সভায় সেটা পেশ করবে। এটা একটা কাজ। 2 নাম্বার, সব দেশের জনগণের মানবাধিকার, স্বাধীনতা রক্ষা এবং জীবনযাত্রার মান উন্নয়নে এর ব্যবস্থা। এই হচ্ছে আর একটা কাজ। তো এই পরিষদের পরিধি এত বিস্তৃত যে এর অধীনে অন্তত 13খানা সংস্থা, যেন অনেকটা বড় এটা সংস্থা, যেন 13খানা সংস্থা কিন্তু এর আন্ডারে কাজ করে। তাহলে এর মধ্যে কাজ কি কি আছে? অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা, স্বাস্থ্য এই বিষয় নিয়ে আলোচনা হবে। আর মানবাধিকার, স্বাধীনতা রক্ষা, জীবনযাত্রার মান উন্নয়ন এই সমস্ত কাজগুলো করবে। তো এই কাজগুলোর জন্য তাদেরকে কোন কোন পদক্ষেপ গ্রহণ করতে হয়? তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে খাদ্য ও কৃষি পরিষদ, আন্তর্জাতিক অর্থ ভান্ডার, মানে এগুলো আরো সংস্থা তারা তৈরি করেছে। কি বলছে? আন্তর্জাতিক শ্রমিক সংস্থা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আন্তর্জাতিকপুঞ্জের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা প্রভৃতি এর মধ্যে উল্লেখযোগ্য। মানে এই যে 13টা সংস্থা, তার মধ্যেও এই হচ্ছে কয়েকটা উল্লেখযোগ্য। ঠিক আছে। তো এরপরে যেটা আমরা আলোচনা করবো সেটা হলো ওছি পরিষদ। ওছি পরিষদের ক্ষেত্রে কি বলা হচ্ছে যে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য আর সাধারণ সভা কর্তৃক নির্বাচিত যে সদস্য, এদেরকে নিয়ে গঠিত হচ্ছে ওছি পরিষদ। তাহলে ওছি পরিষদ গঠন হয় কাদেরকে নিয়ে? এক হচ্ছে স্থায়ী সদস্যদের নিয়ে, আর এক হচ্ছে নির্বাচিত সদস্যদের নিয়ে। গেল। স্বাধীনতা লাভের উপযুক্ত এই সময় ছিল না সে সময়। যাই হোক, দেশগুলি যে মানে যখন তৈরি করা হলো, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের সময় অক্ষ শক্তির কাছ থেকে প্রাপ্ত অনুন্নত দেশগুলি ওছি পরিষদের অধীনে স্থাপন করা হয়েছিল, কারণ এই সকল অঞ্চলের অধিবাসীরা তখনও কিন্তু স্বাধীনতা লাভে উপযুক্ত ছিল না। এই অনুন্নত দেশগুলিকে জাতিপুঞ্জের নিয়ন্ত্রণে এবং কয়েকটি বৃহৎ রাষ্ট্রের তত্ত্বাবধানে রেখে তাদের অর্থনৈতিক, মানে কয়েকটা রাষ্ট্রের আন্ডারে রেখে তাদের অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, সাংস্কৃতিক অবস্থার উন্নতি ঘটানোর একটা চেষ্টা হয়, এবং স্বাধীনতা লাভের পর উপযুক্ত করে গড়ে তোলাই হচ্ছে তাদের এই লক্ষ্য। মানে যে সমস্ত অনুন্নত দেশ নিজস্ব ক্ষমতা নাই, সেই সমস্ত দেশগুলোকে কোনো উন্নত দেশের আন্ডারে রেখে তাদেরকে উন্নত করে তোলা, তারপরে তাদেরকে স্বাধীনতা দেওয়া, এই হচ্ছে ব্যাপার। এরকম উল্লেখযোগ্য কয়েকটা উদাহরণও দেওয়া আছে, যেটা আফ্রিকা মহাদেশের মধ্যে অবস্থিত। ক্যামেরুন, টোগোল্যান্ড, সোমালিল্যান্ড, টাঙ্গানাইকা, এই যে কয়েকটা দেশ, এই কয়েকটা দেশ কিন্তু ওছি পরিষদ বা ওছি ব্যবস্থায় স্থাপিত হয়েছিল। এবার আসবো আমরা আলোচনায় আন্তর্জাতিক বিচারালয়। এটা গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষাতে আসে, এখান থেকে কোশ্চেন। এদের মধ্যে দেখো কি বলা হচ্ছে যে আন্তর্জাতিক বিবাদের যে নিরাপত্তা সেটা নিষ্পত্তি করবে, আন্তর্জাতিক বিবাদের নিষ্পত্তি, আন্তর্জাতিক আইনের ব্যাখ্যা, সদস্য রাষ্ট্রগুলির মাধ্যমে আইনগত বিবাদ মেটানোর উদ্দেশ্যে হল্যান্ডের, অধুনা নেদারল্যান্ড এর হেগ শহরে এই জাতিপুঞ্জের অধীনস্থ একটা আন্তর্জাতিক বিচারালয় স্থাপন করা হয়েছিল। মানে একটা দেশের মধ্যে যদি কারোর সাথে কারো সমস্যা হয় তাহলে সর্বোচ্চ আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট, কিন্তু একটা দেশের সাথে আরেক দেশের যদি ঝামেলা হয় তাহলে সেটা কে করবে? তাহলে সেটা হচ্ছে কিন্তু এই আন্তর্জাতিক বিচারালয় গিয়ে কিন্তু তাদেরকে সমস্যা মেটাতে হবে। সেই কারণে তৈরি করা হলো। এদের মধ্যে উদ্দেশ্য এই এই উদ্দেশ্যে আন্তর্জাতিক বিবাদ মেটানোর জন্যই করা হচ্ছে কি, যে হল্যান্ড। গেল। যে হল্যান্ডের একটা শহর যার নাম হেগ শহর, এখানেই কিন্তু আন্তর্জাতিক বিচারালয় স্থাপন করা হয়েছে। তারপরে এখানে কতজন আছে? এখানে টোটাল আছে 15 জন বিচারপতি নিয়ে এই বিচারালয়টা গঠন করা হয়েছে। ঠিক আছে। এই বিচারপতিরা নিরাপত্তা পরিষদ এবং সাধারণ সভা কর্তৃক 9 বছরের জন্য নির্বাচিত। 9 বছরের জন্য নির্বাচিত। গেল। এই 9 বছরের জন্য এখানে নির্বাচিত হয়েছে। তারপরে কি আসছে? দপ্তর। দপ্তরের ক্ষেত্রে বলা হচ্ছে কি
যে দপ্তর বা সেক্রেটারিয়েট হলো, নেক্সট বলা হচ্ছে যে দপ্তর বা সেক্রেটারিয়েট। এই দপ্তর বা সেক্রেটারিয়েটের ক্ষেত্রে যেটা আসছে উল্লেখযোগ্য যে দপ্তর বা সেক্রেটারিয়েট হলো জাতিপুঞ্জের একটি অতি গুরুত্বপূর্ণ সংস্থা। সবগুলোই গুরুত্বপূর্ণ সংস্থা। এই দপ্তরের সেক্রেটারিয়েটের মধ্যে কি আছে, একজন মহাসচিব, ঠিক আছে, একজন মহাসচিব থাকবে আর 8 জন থাকবে হচ্ছে সহকারী মহাসচিব। তাহলে টোটাল কি বলা হচ্ছে, মহাসচিব, মহাসচিব একজন আর সহকারী মহাসচিব, এরা থাকবে 8 জন। এই টোটাল হচ্ছে 9 জন। তাহলে একজন মহাসচিব আর 8 জন হচ্ছে সহকারী মহাসচিব। এখানে টোটাল কর্মচারীর সংখ্যা কত, 10,000। 10,000 হচ্ছে কর্মচারী। এই যেটা অবস্থান কোথায়, এটা হচ্ছে নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক, এই নিউ ইয়র্ক, নিউ ইয়র্কটা আশা করি সবাই জানো, এটা হচ্ছে উত্তর আমেরিকা, আমেরিকা যুক্তরাষ্ট্রে অবস্থিত। তাহলে 10,000 কর্মচারী নিয়ে নিউ ইয়র্ক শহরে জাতিপুঞ্জের সদর দপ্তর বা প্রধান কার্যালয় স্থাপন হয়েছে। তাহলে নেদারল্যান্ডের বা হল্যান্ডের, যেটা আগে নেদারল্যান্ড, ওই নেদারল্যান্ডের যে কি বলা হচ্ছে হেগ শহরে আছে হচ্ছে বিচারালয়। আর এর প্রধান সদর দপ্তর বা প্রধান কার্যালয় কি আছে ইউএনও, সেটা আছে হচ্ছে নিউ ইয়র্ক শহর। ঠিক আছে, এখানে টোটাল কতজন কাজ করে, 10,000 জন কাজ করে। একজন মহাসচিব আছে আর 8 জন সহকারী মহাসচিব আছে। এরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি। তারপরে আমরা কি দেখবো এবার, যে এখানে অবস্থিত গেল জাতিপুঞ্জ সনদে এই সংস্থাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। আচ্ছা, এটা একটু ছোট করে নিই। তাহলে এখানটাতে কি বলা হচ্ছে যে জাতিপুঞ্জ জাতিপুঞ্জের সনদে এই সংস্থা অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ এই দপ্তরের দক্ষতার উপরেই কিন্তু জাতিপুঞ্জের সাফল্য বহুলাংশে নির্ভরশীল। গেল সুপারিশ, এই নিরাপত্তা পরিষদের সুপারিশ ক্রমেই সাধারণ সভা মহাসচিবকে 5 বছরের জন্য নিয়োগ, তাহলে মহাসচিবকে নিয়োগ করা হয় কত, 5 বছর, 5 বছরের জন্য নিয়োগ করা হয় মহাসচিব। গেল জাতিপুঞ্জের গেল। আর কি বলা হচ্ছে, ইনি হলেন জাতিপুঞ্জের মুখ্য প্রশাসক। এই মহাসচিব হচ্ছে জাতিপুঞ্জের মুখ্য প্রশাসক। নরওয়ের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী, যার নাম ছিল ট্রিক ভ্যালি, এই ট্রিক ভ্যালি যে ছিলেন নরওয়ের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী, ইনি ছিলেন সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব। তাহলে প্রথম মহাসচিবের নামটা কি, ট্রিক ভ্যালি। গেল। আর বর্তমানে যেটা কি আছে, অ্যান্টনিও গুতারেস। অ্যান্টনিও গুতারেস হচ্ছে বর্তমান, এটা কি, পর্তুগালের প্রাক্তন প্রধানমন্ত্রী হচ্ছে অ্যান্টনিও গুতারেস, ছিলেন হচ্ছে বর্তমান মহাসচিব। আর যদি বলা হয় যে সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিবের নাম কি, সেটা হচ্ছে ট্রিক, আর বর্তমান সেটা অ্যান্টনিও গুতারেস। এরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি কি যে এই সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউএনও গঠন হচ্ছে এবং তার কার্যাবলী আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবার এই সম্পর্কে ছোট মোটো একটু তথ্য আছে কালপুঞ্জের মধ্যে। দেখো এখানে বলা হচ্ছে 1919 খ্রিস্টাব্দ, এই 1919 খ্রিস্টাব্দে লিগ অফ নেশনের চুক্তিপত্র তৈরি হয়েছিল। এটা লিগ অফ নেশন, যেটা ওই প্রথম বিশ্বযুদ্ধের পরে হয়। 1920-তে 10ই জানুয়ারি লিগের প্রথম অধিবেশন হয়েছিল। চলে আসি পরে 1939 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়। 1941-এর 9 আগস্ট আটলান্টিক সনদ। 1945 খ্রিস্টাব্দের 24শে অক্টোবর সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা দিবস। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। জাতিপুঞ্জের প্রতিষ্ঠা দিবসটা কবে, 24শে অক্টোবর 1945। লীগের চুক্তিপত্র কি, লিগ অফ নেশনের সংবিধানকেই বলা হচ্ছে লীগের চুক্তিপত্র। লিগ অফ নেশনের সংবিধানের নাম কি, তাহলে সেটা হবে লীগের চুক্তিপত্র। সনদ সদস্য কারা, সনদ সদস্য হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম স্বাক্ষর করেছিল 51খানা দেশ। এই প্রথম 51টা দেশ হচ্ছে সনদ সদস্য নামে পরিচিত। আর ভেটো কি, ভেটো হচ্ছে বাতিলের ক্ষমতা, মানে একটা স্পেশাল পাওয়ার। এই যে এদের যে স্থায়ী সদস্য ছিল, স্থায়ী সদস্যদের যে স্পেশাল পাওয়ার, যদি 5 জনের মধ্যে যদি 4 জন সমর্থন করে কিন্তু একজন সমর্থন না করে, তাহলেও কিন্তু সেটা বাতিল হয়ে যাবে। 5 জনের মধ্যে 5 জন কি, মানে যতগুলো স্থায়ী সদস্য আছে সবাইকেই কিন্তু একমত হতে হবে।
তাহলেই একমাত্র সেটা সম্ভব। না হয় তাহলে সেটা কিন্তু ভেটো পাওয়ার দিয়ে দিয়ে দেওয়া যায়। তো এই হলো আমাদের আজকের আলোচনা। ইউএনও মোটামুটি ভাবে আমরা আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের এই সম্পর্কিত যদি কোনো রকমের কোনো ডাউট থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আর এই রিলেটেড অন্যান্য কোন ধরনের ক্লাস তোমরা চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। ডেসক্রিপশনে আমরা বিভিন্ন লিঙ্ক দিয়ে রাখলাম, সেখানে টেস্টের লিঙ্ক থাকবে, ক্লাসের লিঙ্ক থাকবে। আমাদের একটা পেজ আছে, ফেসবুক পেজ, যার নাম ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি অ্যান্ড কালচার, সেখানে তোমরা যুক্ত হতে পারো। তার লিঙ্কটা আমি দিয়ে রাখবো। আর টেলিগ্রাম আমাদের একটা চ্যানেল আছে, এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটাও কিন্তু আমি নিচে দিয়ে রাখবো। তো সেখানেও কিন্তু বিভিন্ন নোটস পত্র দেওয়া হয়, তো সেগুলোর সাথে তোমরা যুক্ত হতে পারো। থ্যাংক, আজকের মতো শেষ করছি।